আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য হলো এই রাজস্থান। বেশ কয়েকদিন ধরেই আমরা এই রাজস্থানে আছি, আর রাজস্থান ভ্রমণের শেষ পর্বে আমরা চলে এসেছি গোলাপি শহর পিঙ্ক সিটি জয়পুরে। 1727 সালে মহারাজা সোয়াই জয় সিং দ্বিতীয় এই জয়পুর শহর প্রতিষ্ঠা করেন, আর তার নাম অনুসারেই এই জায়গার নামকরণ হয় জয়পুর। 1876 সালে মহারাজা সাভাই রাম সিং দ্বিতীয় রানী ভিক্টোরিয়া আর তার ছেলে অ্যালবার্ট এডওয়ার্ডের স্বাগত জানানোর জন্য এখানকার ঘরবাড়ি, দোকানপাট, বাজারহাট সবকিছু রং করে দেন গোলাপি। সেই থেকে এই শহর হয়ে ওঠে গোলাপি শহর বা পিঙ্ক সিটি জয়পুর। আজ আমরা চলেছি লোকাল ট্যুরে বেরিয়েছি। লোকাল ট্যুরে আমরা ওই জয়পুর সিটি প্যালেস, হাওয়া মহল এবং জল মন্দির এই সমস্ত স্পটগুলোতে আমরা ঘুরতে খুব ইজি রাস্তা জয়পুর। সকাল থেকেই গাড়ি জ্যাম হয়, তাই আপনারা যারা আসবেন সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়বেন, কারণ এইটা খুব বিজি, মানে রাস্তায় প্রচুর জ্যাম লাগে। সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়বে, রাস্তায় কী হবে, রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যাবে। যতগুলো সিটিতে আমরা ঘুরলাম রাজস্থানে, জয়পুরটাকে বেশি বিজি মনে হচ্ছে, প্রচুর গাড়ি ঘোড়ার জ্যাম। এটি হলো ঐতিহাসিক ত্রিপোলিয়া গেট। রাজস্থানের রাজধানী শহর জয়পুর একটি ব্যস্ত শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজন, গাড়ির সংখ্যা বাড়তে থাকে, ফলে যানজট লেগেই থাকে। আজকের পর্বে আমরা দেখব রাজস্থানের রাজধানী জয়পুর, দেখব রাজা মহারাজাদের ঐতিহাসিক দুর্গ ও স্থাপত্য, যেগুলো পর্যটকদের আকর্ষণ করে। মহলের পাশ দিয়ে আমরা চলেছি। হাওয়া মহল, যন্তর মন্তর আর সিটি প্যালেস তিনটেই পাশাপাশি আছে, আমরা তিনটে দেখে নেব। রাজস্থান ভ্রমণে আমরা অনেকগুলো ঐতিহাসিক স্থান ঘুরলাম, আর আজকে এখন আমরা আছি ঐতিহাসিক জয়পুরে। একাদশ শতাব্দীতে একসময় কাছাড় বংশের রাজারা প্রথম তাদের রাজত্ব স্থাপন করেন এই জয়পুরে। আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি তার বাদিকটা হলো যন্তর মন্তর, আর ডান দিকে সিটি প্যালেস, আর তার পাশেই আছে হাওয়া মহল। যন্তর মন্তর, সিটি প্যালেস, হাওয়া মহল সব পাশাপাশি। এখন আমরা এসেছি এমন একটি প্রাসাদে যেখানে আজও রাজারানী সহ রাজ পরিবারের লোকেরা বসবাস করেন। এটি হলো রাজস্থানের জয়পুরের সিটি প্যালেস। প্যালেসের মাথায় দেখুন দুটি পতাকা আছে, এটা নির্দেশ করে রাজা বর্তমানে এখানে আছেন, আর একটি পতাকা থাকলে বুঝতে হবে রাজা এখন নেই। সামনে এটি হলো মোবারক মহল। হিন্দু মোগল স্থাপত্যে তৈরি এই মহলটি। ইন্দো সার্সেনিক স্থাপত্যে তৈরি এই মোবারক মহল তৈরি হয়েছিল 1902 সালে। এটি রয়্যাল গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হতো ব্রিটিশ নাগরিকদের জন্য। এই সিটি প্যালেস হলো একসময় রাজপুত রাজাদের প্রধান এবং সর্বোচ্চ প্রশাসনিক ভবন। 1727 সালে মহারাজা সোয়াই জয় সিং দ্বিতীয় আম্বের থেকে যখন জয়পুর আসেন, তখন এই সিটি প্যালেস নির্মাণ করেছিলেন। সিটি প্যালেসের অভ্যন্তরে দেখার জিনিসগুলো হলো মুবারক মহল বা অভ্যর্থনা ঘর, জেনানা মহল বা মহারানীর প্যালেস, খ্রিস্টান গ্যালারি, সভানিবাস বা দেওয়ানি আম, দেওয়ানি খাস, পিতন নিবাস চক্র, সিলেখানা বা অস্ত্রাগার, পেইন্টিং এবং ফটোগ্রাফির কক্ষ এবং এই সিটি প্যালেস মিউজিয়াম। দেখুন এই ধাতব দরজাটি
কত সুন্দর ছোট ছোট নকশা করা। এখানে রাজ পরিবারের বিভিন্ন ফটো আছে। এটি তৎকালীন ডিজাইন করা ধাতব ফ্রেমের মধ্যে বেলজিয়াম কাচের আয়না। সিটি প্যালেসের এটি হলো প্রীতম নিবাস। বর্তমানে এখানে রাজা ও রাজ পরিবারের লোকজন বসবাস করেন। জানানা মহলের এখানে 4টি দরজা আছে। ভিজিটরসদের জন্য একটি দরজা খোলা থাকে। বর্তমানে এই প্রাসাদের একটি অংশে রাজপুত পরিবারের লোকজন এখনো বসবাস করেন। আরেকটি অংশে রাজ পরিবারের ব্যবহারের সামগ্রী দিয়ে একটি মিউজিয়াম আছে। প্রাসাদ কমপ্লেক্সে বেশ কয়েকটি ভবন, বিভিন্ন উঠোন, গ্যালারি, রেস্তোরাঁ ও মিউজিয়াম আছে। প্রীতম নিবাসের এখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচলের জন্য প্রচুর ঝরোখা আছে। দরজাগুলো মুঘল ও রাজপুত স্থাপত্যের সংমিশ্রণে তৈরি। বিল্ডিং এর দেওয়ালগুলো অপূর্ব সুন্দর ডিজাইন করা। প্রীতম নিবাসের মাঝখানে এই বিশাল উঠোনে কোনো উৎসব অনুষ্ঠান হলে রানীরা উপরের ঝরোখা দিয়ে দেখত। পর্দাসীন প্রথার জন্য তাদের জনসাধারণের সামনে আসার কোনো অনুমতি ছিল না। এই সিটি প্যালেসে প্রবেশের জন্য 3টি প্রধান ফটক আছে। জালেব চকের কাছে উদয়পোল, যন্তর মন্তরের কাছে বীরেন্দ্র পোল, আর সিটি প্যালেসে ত্রিপোলিয়া পোল বা ফটক। ত্রিপোলিয়া গেটটি রাজ পরিবারের প্রবেশের জন্য সংরক্ষিত। জয়পুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই সিটি প্যালেসটি উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এটি মহারাজা সোয়াই জয় সিং দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল। মুঘল ও রাজপুত স্থাপত্যের এক সুন্দর সংমিশ্রণ রয়েছে এখানে। সামনে এটি হলো দেওয়ানি খাস, প্রাসাদের কেন্দ্রে অবস্থিত। রাজা এখানে বসে অতিথিদের সঙ্গে বিভিন্ন রকমের আলোচনা করতেন, আর ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এইখানে। এখানে দুই দিকে 2টি সুবিশাল রূপোর পাত্র আছে। 345 কেজি ওজনের এই পাত্রে 2000 লিটার জল ধরে। এখানে গঙ্গার জল রাখা থাকত। মহারাজা সোয়াই মাধব সিং দ্বিতীয় ইংল্যান্ড ভ্রমণের সময় সঙ্গে করে নিয়ে যেতেন এই গঙ্গা জল। এই দেওয়ানি খাস হলো মুঘল আদলে তৈরি একটি হল। এখানে মার্বেল স্তম্ভের একাধিক খাদযুক্ত খিলান আছে। দেওয়ানি খাসের এখানে বিভিন্ন অস্ত্রশস্ত্রকে কি সুন্দর ডেকোরেশন করে রাখা আছে, দেখুন।
এর দেয়াল ও সিলিংগুলো অসাধারণ সুন্দর পেন্টিং করা আছে। দেওয়ানি খাসকে দেখতে চারদিক থেকে একই রকমেরই। সিটি প্যালেস মিউজিয়ামের বেশ কিছু জায়গায় ফটোগ্রাফি করা যায়, আবার কিছু জায়গায় করা যায় না। সামনে লাল রঙের এই বিল্ডিংটি হলো দেওয়ানি আম বা সুহা নিবাস। রাজপরিবারে ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন পারিবারিক ছবি এখানে আছে। বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য এই সিটি প্যালেস সহ জয়পুরের সকল দুর্গ প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেন। সিটি প্যালেসে প্রবেশের জন্য 4টি এন্ট্রি ও এক্সিট গেট আছে, তার মধ্যে একটি রাজ পরিবারের ব্যবহারের জন্য নির্দিষ্ট। বর্তমানে রাজাসহ রাজ পরিবারের সদস্যরা এখনো এখানে থাকেন, তাই এই প্যালেসে সর্বত্র জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। বর্তমান রাজা হলেন পদ্মনাভ সিং। যুবরাজ, মাত্র 28 বছর বয়স, খুব ভালো পোলো খেলোয়াড়। দেওয়ানি আমের প্রবেশদ্বারের পাশে এইরকম চাকা লাগানো বেশ কয়েকটি কামান আছে। আমরা এখন এগিয়ে চলেছি সিটি প্যালেসের মিউজিয়ামের দিকে। সিটি প্যালেসের মিউজিয়ামের এই বিশাল কক্ষটি দর্শকদের জন্য সাজানো। হলঘরের দেওয়ালে জয়পুরের মহারাজাদের বড় বড় চিত্রকর্ম সাজানো আছে। মিউজিয়ামে আপনি শাসকদের কৃতিত্বের প্রতীক, সামরিক পদক, পোলো ট্রফি দেখতে পাবেন। এছাড়া বিলাসবহুল অলঙ্করণ, ঝাড়বাতি, দেয়াল চিত্র আছে। মিউজিয়ামের অভ্যন্তরে রাজাসহ রাজ পরিবারের অনেক ঐতিহাসিক ছবি আছে। তৎকালীন রাজপুত মহারাজাদের কাল্পনিকভাবে হাতে আঁকা ছবি আছে এখানে। আর আছে সম্রাট শাহজাহান ও জাহাঙ্গীরের উপহার দেওয়া তলোয়ার। টেক্সটাইল গ্যালারিতে বিভিন্ন ধরনের বস্ত্র ও কাপড় প্রদর্শন করা হয়েছে। মহারাজা সোয়াই প্রতাপ সিংয়ের বিবাহের জামা কাপড়, মহারাজা সোয়াই রাম সিংয়ের ব্যবহৃত পোশাক এখানে রয়েছে। মহারাজা সোয়াই মান সিং দ্বিতীয়ের পোশাকও এখানে প্রদর্শিত হয়েছে। সিটি প্যালেস মিউজিয়ামের বিশাল কক্ষের
মাঝখানে দুটি সিংহাসন আছে আর চারপাশে চেয়ারের সেট রয়েছে, আর নিচে কাশ্মীরের তৈরি বিরল পশমিনা কার্পেটটিও দেখার মতন। কারুকার্য খচিত এই সিটি প্যালেস মিউজিয়ামের বিশাল কক্ষটি দর্শকদের জন্য সাজানো থাকে। এটি একটি বিশাল কক্ষ, যার মাঝখানে দুটি সিংহাসন আছে আর চারপাশে চেয়ারের একটি সেট আছে। হলঘরের দেয়ালে জয়পুরের মহারাজাদের বড় বড় চিত্রকর্ম সাজানো আছে। মিউজিয়ামে আপনি শাসকদের কৃতিত্বের প্রতীক যে সামরিক পদক, পোলো ট্রফি এই সমস্ত দেখতে পাবেন। এছাড়া বিলাসবহুল অলঙ্করণ, ঝাড়বাতি, দেয়াল চিত্র সবই আছে। ভারতবর্ষের প্রাচীন ইতিহাসকে জানার জন্য, রাজ পরিবারের সংস্কৃতিকে জানার জন্য, ভারতীয় স্থাপত্যকে নিজের চোখে দেখার জন্য, শিক্ষামূলক ভ্রমণের জন্য এক আদর্শ জায়গা এই রাজস্থান। ছোট ছোট ছেলেমেয়েরা যত দেখবে, ইতিহাসকে জানার আগ্রহ ততই তাদের বেড়ে যাবে। রাজস্থান ভ্রমণের প্রায় প্রতিটি দুর্গ, প্রাসাদ, মিউজিয়াম সহ বিভিন্ন ভিজিটিং প্লেসের এন্ট্রি ফি অনেক বেশি। জয়পুর সিটি প্যালেসের এখানে এই সিটি প্যালেস আর জয়গড় ফোর্ট এই দুইটি জায়গার কম্পোজিট টিকিট মূল্য বড়দের জন প্রতি 400 টাকা, আর সঙ্গে স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট আইডি দেখালে 250 টাকা। তাই রাজস্থান ভ্রমণে সঙ্গে স্টুডেন্ট থাকলে অবশ্যই স্টুডেন্ট আইডি সঙ্গে রাখবেন। সিটি প্যালেস দেখার পর এখন আমরা এসেছি পার্শ্ববর্তী হাওয়া মহলে। 5 তল বিশিষ্ট এইটি হলো সেই ঐতিহাসিক হাওয়া মহল। রাজস্থানী ঐতিহ্যের সবচেয়ে অত্যাশ্চর্য উদাহরণ হলো এই হাওয়া মহল বা বাতাসের প্রাসাদ, যা তার স্থাপত্য দক্ষতায় আপনাকে মুগ্ধ করবে। 953টি ঝরোখা, যা দেখতে অনেকটা মৌচাকের মতন। অনেকে এটাকে শ্রীকৃষ্ণের মাথার মুকুট বলে মনে করেন। এই প্যালেসে প্রচুর পরিমাণে হাওয়া বাতাস চলাচল করার জন্য আর রাজপুত রমণীদের পর্দাসীন প্রথার জন্য এটি নির্মাণ করা হয়। রাজপুত ও ইসলামিক স্থাপত্যে তৈরি এই কাঠামোটি জয়পুরের মুকুটের রত্ন। হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডস হল লাল ও গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত একটি প্রাসাদ, যা ভারতের রাজস্থানের জয়পুর শহরে অবস্থিত। এর একদিকে আছে সিটি প্যালেস। 1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিং এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। এই প্রাসাদে নকশা নির্মাণ করেছিলেন উস্তাদ লাল চাঁদ। এটি হলো স্কাল্পচার গ্যালারি। এখানে বহু প্রাচীনকালের অনেক মূর্তি আছে। এটি হলো গণেশের মূর্তি। এছাড়া নর্তকীর মূর্তিও আছে। কোন ঘর থেকে কোন ঘরে যাচ্ছি কিছু বুঝতে পারছি না, শুধু চলতেই থাকছি, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই গলি দিয়ে হাঁটছি। জয়পুরে এইরকম অনেক প্যালেস আছে যেখানে এইরকম ভুলভুলাইয়া পথ আছে। দেখি তো,
আছে। হাওয়া মহল হলো 5 তলার একটি প্রাসাদ, যেটি প্রধান ভিত্তি থেকে প্রায় 50 ফুট উঁচু। মহলের সবচেয়ে উপরের 3টি তল এককভাবে একটি করে কক্ষ দ্বারা গঠিত। নিচে প্রথম ও দ্বিতীয় তলার সামনের দিকে খোলা। ওইখানে সিঁড়িগুলো এরকম সব স্লোপিং করার উদ্দেশ্যটা হচ্ছে এখানে রানীরা গায়ে প্রচুর গয়না পায়, 25-30 কেজি সব গয়না করে থাকতো, যার জন্য তাদের হুইল চেয়ারে করে টেনে নিয়ে যাওয়া হতো। হাওয়া মহলের 5টি তলার কোনোটিতে রাজার দরবার বসত, কোনোটায় রাজা থাকতেন, রানী থাকতেন, কোনোটি দেবালয় অর্থাৎ ভগবানের পূজার্চনা হতো, কোনোটা বা বৈঠকখানা ঘর, কোথাও বা রাজাদের ধন সম্পদ মজুত করে রাখা হতো। রাজার স্থান এই রাজস্থান। এটি হলো হাওয়া মহলের ছাদের দিক। এখানে ছোট ছোট একই মাপের অনেকগুলো জানালা আছে। তখনকার দিনে কঠোর পর্দাসীন প্রথার প্রচলন ছিল। মহিলারা দৈনন্দিন জীবন এবং বিভিন্ন উৎসব পালনের জন্য জনসাধারণের সঙ্গে তাদের মেশার কোনো অনুমতি ছিল না। তাই তারা হাওয়া মহলের এই ছোট ছোট জানলা দিয়ে বাইরের মানুষ ও রাস্তার দৃশ্য দেখতেন। রাজার স্থান রাজস্থান একটি ঐতিহাসিক জায়গা। প্রতিটি দুর্গ, প্রাসাদ, মিউজিয়াম স্টাডি করে না গেলে আপনি শুধু ঘুরবেন, কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না। সর্বোপরি এক একটি দুর্গ প্রাসাদের অভ্যন্তরে অনেক ভুলভুলাইয়া পথ আছে, সেগুলোকে লোকেট করে ঠিক ঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। তাই কিছু কিছু দুর্গ আছে যেখানে সরকারি গাইড নেওয়ার প্রয়োজন হতে পারে। মহলের উপর থেকে আমরা জয়পুর সিটিটাকে একবার দেখে দিচ্ছি কত সুন্দর। এটা হাওয়া মহলের টপ ফ্লোর, সত্যি খুবই হাওয়া দিচ্ছে এখানে, খুব ভালো জায়গা। এমনি ভেতরে কিছু বিশেষ একটা নেই, তবে এই মহল থেকে বাইরের ভিউটা খুব সুন্দর। এদিকে বাইরের রাস্তা দিয়ে সব গাড়ি টাড়ি যাচ্ছে সব। হাওয়া মহলের উপর থেকে আরাবল্লী পর্বতমালা দেখা যাচ্ছে, আর সামনে আছে লাল রঙের সিটি প্যালেস। হাওয়া মহলের আরেক দিক থেকে যন্তর মন্তর দেখা যাচ্ছে, অর্থাৎ হাওয়া মহল, সিটি প্যালেস আর যন্তর মন্তর এসব পাশাপাশি অবস্থিত। উপর থেকে হাওয়া মহলের অন্দরমহল খুব সুন্দর লাগছে, আর মাঝখানে আছে একটি ফাউন্টেন। উপর থেকে আরেক দিকে জয়পুর শহর, রাস্তাঘাট, গোলাপি রঙের রাজপুত ও মুঘল স্থাপত্যে তৈরি বহু পুরাতন বাড়িঘর দেখা যাচ্ছে। জয়পুর সহ সমগ্র রাজস্থান ভ্রমণের আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। ডিসেম্বর মাসে বিভিন্ন ফেস্টিভ্যাল থাকায় প্রচুর ভিড় হয়। সেই সময় হোটেলে থাকা, খাওয়া এবং গাড়ির খরচ প্রায় 3 গুণ হয়ে যায়। ঘুরতে গিয়ে যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন তাদের উদ্দেশ্যে বলি, রাজস্থানের দুর্গ, প্রাসাদ, মিউজিয়ামের কোথাও কোথাও ফটো তোলা যায়, কোথাও স্ট্রিক্টলি প্রহিবিটেড। আবার অনেক জায়গায় ফটো ভিডিওর জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয়, তাই এই ব্যাপারটায় সচেতন থাকতে হবে। রাজস্থান ভ্রমণে যারা আসবেন তারা কমফোর্টেবল পোশাক ও জুতো পরবেন, আর সঙ্গে করে জলের বোতল ক্যারি করবেন। রাজস্থানের প্রতিটি জায়গায় দুর্গ, প্রাসাদ এবং অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো দেখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে।
রাজস্থানের প্রতিটি দুর্গ, প্রাসাদ, মিউজিয়াম যেতে যে গাড়িতে কিছুটা সময় লাগবে, আবার এক একটি দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখতে হলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। সর্বোপরি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যায়। তাই রাজস্থান ভ্রমণ করতে হলে সুপরিকল্পিত প্ল্যান মাফিক খুব সকাল সকাল বেরিয়ে পড়ুন। এতে সারাদিনে বেশ কয়েকটি স্থান ঘুরে নিতে পারবেন। বেলা বাড়লে রাস্তায় আপনার সময় নষ্ট হবে। জয়পুর মোটামুটি সব পাশাপাশি আছে। এখানে হাওয়া মহল, যন্তর মন্তর, আবার এইদিকে সিটি প্যালেস যেটা রয়েছে, জয়পুর সিটি প্যালেস, এটির পাশাপাশি এখন আমরা জলমহলের দিকে যাচ্ছি। অ্যালবার্ট হল মিউজিয়ামটা আমরা দেখে নিয়েছি। প্রথমে আমরা শুরু করেছিলাম বিড়লা মন্দির, তারপরে অ্যালবার্ট হল মিউজিয়াম। আমরা সকাল 8টায় বেরিয়েছি। হাওয়া মহল দেখে এখন আমরা এসেছি জলমহলে। জলমহলে ঢুকতেই প্রথমে আপনার নজরে পড়বে অসাধারণ সুন্দর কতগুলো ধাতব মডেল, যেখানে রাজা হাতির পিঠে চড়ে যাচ্ছে, পেছনে ঘোড়ার পিঠে মন্ত্রী, ছাতাধারী সহ আরো অনেকে। রাজপুত ইতিহাসের নিদর্শন। হাওয়া মহল থেকে আম্বের ফোর্ট যাওয়ার পথে রাস্তার ধারেই পড়ে এই জলমহল। হাওয়া মহল থেকে অটোয় যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট। এই জলমহল প্রাসাদটি রাজ পরিবারের গ্রীষ্মকালীন অবসর যাপনের জন্য তৈরি করা হয়েছিল। কারণ হ্রদের মাঝখানে থাকার কারণে এটি বেশ শীতল থাকত। এই স্থানটি খুব সুন্দর ফটোগ্রাফির জায়গা। টুরিস্টরা এখানে এসে রাজস্থানী রাজ পোশাক পরে এই লেকের সামনে ছবি তোলে। রাজস্থানী পোশাক পরে একটি ফটো তুলে দিতে চার্জ নেয় 100 টাকা। জলমহল হল রাজস্থানের জয়পুরে মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ। এই প্রাসাদটি 1699 সালের দিকে নির্মিত হয়েছিল। 18 শতকের গোড়ার দিকে আম্বেরের মহারাজা দ্বিতীয় জয় সিং এই জলমহল ভবনটি নির্মাণ করেছিলেন এবং এই হ্রদটি সংস্কার করেছিলেন। 3 তল বিশিষ্ট এই প্রাসাদটির 2টি তল জলের উপরের থেকে দেখা যায়। জলমহল প্রাসাদটি আরাবল্লী পর্বত দ্বারা বেষ্টিত। জলমহলের এই ধরনের প্রাসাদ সত্যি রাজকীয় যুগের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও শৈল্পিকতার কথা বলে। লেকের আশেপাশের পরিবেশ খুবই পরিষ্কার এবং সাজানো। জলমহল ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যাবেলা। বৃষ্টি হলে এর সৌন্দর্য অসাধারণ লাগে, যা প্রাসাদের সৌন্দর্যকে মনোমুগ্ধকর করে তোলে। এখন জয়পুরে আমরা এই বেলায় চলে যাচ্ছি, সব মার্কেটিং টার্কেটিং করে এখন এয়ারপোর্টে চলে যাব। এটা হচ্ছে পিঙ্ক সিটি যে গেট, এই গেটে রয়েছি আমরা। জয়পুরের হাওয়া মহলের সামনে 4 রাস্তার মোড়ের এখানে খুব সুন্দর সুন্দর মার্কেট আছে। কসমেটিক্স, জুয়েলারি থেকে শুরু করে গার্মেন্টস, খেলনা, শোপিস কি নেই। মার্কেটটা ঘুরে দেখতে খুব ভালো লাগবে, তবে জায়গাটা খুব ব্যস্তবহুল রাস্তাঘাট। এবার ফেরার পালা। 14 দিনের রাজস্থান ভ্রমণ সম্পন্ন করে আমরা এখন চলেছি জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। রাস্তায় জায়গায় জায়গায় ট্রাফিক জ্যাম থাকার কারণে হাওয়া মহলের এখান থেকে অটো করে জয়পুর এয়ারপোর্ট আসতে আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিট। 1 স্টপ জার্নিতে আমরা প্রথমে জয়পুর থেকে যাব নিউ দিল্লি, সেখান থেকে যাব কলকাতা। অবশেষে আমরা চলে এলাম জয়পুর এয়ারপোর্টে। আমাদের রাজস্থান ট্যুর শেষ হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। আমরা কলকাতায় চললাম জয়পুর এয়ারপোর্ট থেকে। ফ্লাইট জয়পুর রাজস্থান ট্যুর কমপ্লিট করে আমরা এখন চলেছি জয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে। রাজস্থান ট্যুর টোটাল 14 দিনের ট্যুরের প্যাকেজ ছিল। সেই ট্যুর কমপ্লিট করে এখন চলেছি আমরা জয়পুর এয়ারপোর্টে রয়েছি। এখান থেকে যাব হচ্ছে দিল্লি যাব, জয়পুর থেকে দিল্লি হয়ে যাব কলকাতা। আমাদের 14 দিনের ট্যুর কমপ্লিট হয়েছে আজকে।
আমাদের জয়পুর টু নিউ দিল্লি ফ্লাইট রাত্রি 8টায়, তা চেক ইন করে হাতে কিছুটা সময় থাকায় একবার ভেতরটা ঘুরে দেখে নিচ্ছি। এখানে দেশি বিদেশি প্রোডাক্টের ছোট ছোট শপগুলো বেশ সুন্দর লাগছে। এটি হলো জয়পুর এয়ারপোর্টের টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে, প্রতি ঘন্টায় ঘন্টায় ক্লিন করা হয়। অবশেষে হাতে বোর্ডিং পাস নিয়ে আমরা চাপলাম বাসে। আমরা এগিয়ে চললাম ফ্লাইটের সামনে যাওয়ার জন্য। দিল্লি, নিউ দিল্লি, ওখান থেকে আমরা যাবো কলকাতায়। অবশেষে আমরা এলাম জয়পুর এয়ারপোর্টে। এখন রাত 11টা বাজে। রাত 11টার ফ্লাইট ধরে আমরা যাব নিউ দিল্লি। এই হচ্ছে ফ্লাইট, রাত 11টার ফ্লাইট জয়পুর থেকে। এখন এই ফ্লাইটটা ধরে আমরা যাব নিউ দিল্লি। দাঁড়া, একটু সামনে দাঁড়া। হাত নাড়ো। রাজস্থানকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে যাব নিউ দিল্লির দিকে। অবশেষে জয়পুর থেকে চললাম এখন নিউ দিল্লি। দীর্ঘ 14 দিনের নিরবচ্ছিন্ন ভ্রমণ সম্পন্ন করে ক্লান্ত শরীরে এগিয়ে চলেছি নিজের বাসার দিকে। এই 14 দিনের ভ্রমণে আমরা শুরু করেছিলাম ল্যান্ড অফ কিংস রাজস্থানের বিকানের দিয়ে। জয়সলমের, যোধপুর, মাউন্ট আবু, উদয়পুর, হলদিঘাটি, চিতোরগড়, আজমির, পুষ্কর এবং সর্বশেষে জয়পুর ঘুরে হাজার বছরের পুরনো ইতিহাস, বীরত্ব, আত্মত্যাগ, রাজকীয় সংস্কৃতিকে প্রাণ ভরে দেখলাম তাদের ঐতিহাসিক স্থাপত্য, শিল্প ও সংস্কৃতিকে। সর্বশেষে একটা কথা বলি, আপনারা যারা রাজস্থান ভ্রমণে আসবেন, সমগ্র ভ্রমণটি আপনারা ট্রেনে করতে পারেন। এতে আপনাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। এটি হলো নিউ দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঘড়িতে সময় রাত 1:20। কলকাতাগামী ফ্লাইটের সময় আমাদের রাত 2:25। রাজস্থান ট্যুর কমপ্লিট করে আমরা জয়পুর থেকে এসেছি নিউ দিল্লিতে। এখন রাত 1:15 বাজে। রাত 2:25 আমাদের ফ্লাইট আছে কলকাতায়। সেই ফ্লাইটে করে আমরা কলকাতায় যাব। এখন আমরা নিউ দিল্লি এয়ারপোর্টে রয়েছি। অনেক রাত হয়েছে, রাত জায়গার অভ্যাস নেই যাবে। এখন রাত জেগে বসে আছি। এয়ারপোর্টটা খুবই ভালো লাগছে। এর আগে ভেতরে কখনো ঢুকিনি, এটা প্রথম এলাম। এবারে সাজানো গোছানো চারদিকটা, আর খুবই ঠান্ডা, ভেতরটা খুবই ঠান্ডা। ঘড়িতে সময় রাত 1:30। দিল্লি এয়ারপোর্টটা একবার ঘুরতে লাগলাম, এতে শরীরের ক্লান্তি আর ঘুম দুটোই কাটবে। দীর্ঘ
13-14 দিন টানা ভ্রমণ করার পর সারা রাত জেগে দুবার করে ফ্লাইট চেঞ্জ করে ফেরাটা যে কি দুর্বিষহ ভাবাই যায় না। আমাদের ডাইরেক্ট কলকাতাগামী ফ্লাইট ক্যান্সেল হওয়ার জন্যই এই ভোগান্তি হলো। দুবার করে ফ্লাইট চেঞ্জ করা মানে দুবার করে সবকিছু চেকিং, সবকিছু বার করো আবার ঢোকাও, সব আইডি প্রুফ, ডকুমেন্টস, বোর্ডিং পাস দেখানো, সেগুলো আবার যত্ন করে রাখা। ভ্রমণে সারা রাত জেগে এসব করা যে কি কষ্টকর, তবু আনন্দ। এবারে সমগ্র রাজস্থান ভ্রমণ করে বাড়ি ফিরছি। আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এইবারে রাজস্থান ভ্রমণ পর্ব শেষ করলাম।